বা পাঠ্যক্রম বিষয়ক শিক্ষা মন্ত্রণালয়, এগুলো প্রত্যেকটি মন্ত্রণালয় এরা যাতে মানে এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে বাস্তবায়নের পথে এগিয়ে যায় এবং আমরা যেখানে সহযোগিতা করতে পারি। তো আমার প্রেজেন্টেশন শেষ পর্যায়ে আসলে ইউপিআরতে হচ্ছে আমি এখানে লিখেছি ইটস নট এ ব্লেম অ্যান্ড সেম ফোরাম বাট ইট স্পিক্স হিউম্যান রাইটস। এখানে এটা হচ্ছে ইন জেনারেল কমেন্ট। তো সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেছেন যে আমরা সেকেন্ড সাইকেল থেকে আমরা থার্ড সাইকেলের দিকে কিভাবে যেতে পারি ইউপিআর নিয়ে, এবং সেখানে উনি উপস্থাপন করেছেন যে সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়ে এসেছিল সেটার আলোকে কি কি বাস্তবায়ন হয়েছে, কতটুকু হয়েছে, কোথায় তার সীমাবদ্ধতা আছে, বিশেষ করে পার্বত্য চুক্তির উপরে উনি অনেক আলোকপাত করেছেন। উনি বলেছেন যে 5টি সাবজেক্ট আমরা জানি যে হস্তান্তর করা হয়েছে জেলা পরিষদের কাছে, এবং সেই বিষয়গুলি জুম কাল্টিভেশন, শিক্ষা, জন্ম নিবন্ধন, মানি লেন্ডিং বিজনেস এবং পর্যটনের যে বিষয়টি সেটা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমাদের পার্লামেন্টে 3টি বিল পাস হয়ে গিয়েছে এবং আপনারা জানেন যে সম্প্রতি এনডিসি কাউন্সিলের 5 থেকে 15টি আসনে বৃদ্ধি করা হয়েছে এবং হিউম্যান রাইটস কাউন্সিলের মেম্বার হয়েছে। এবং আমরা সরকারের যে অঙ্গীকার আছে আমি মনে করি তার সাথে অবশ্যই বেসরকারি সংস্থাগুলো কাজ করছে। বেসরকারি আন্তর্জাতিক সংস্থা যেমন আজকে অ্যাকশন অ্যাড আমাদের এই অনুষ্ঠানটিকে সহযোগিতা করছেন, তার সাথে আমি মনে করি যে আদিবাসী যে আমার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো কিন্তু আরো জোরদার করতে হবে, বিশেষ করে জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ফোরাম, কাপিং ফাউন্ডেশন এবং যে যেখানে আছেন আজকে যারা এসেছেন আমার আদিবাসী ভাইয়েরা এবং বোনেরা যারা যে সকল সংগঠনের সাথে সম্পৃক্ত, সবাই এখানে কাজ করার বিষয়। নারী সহিংসতা উনি তুলে ধরেছেন এবং আমরা জানি যে এটা একটা অব্যাহত প্রক্রিয়া চলছে আর চলছে। আমরা সমতলও দেখছি, আমরা পার্বত্য এলাকাও দেখছি। তবে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন এখানে যে আসলে আরেকটা বিষয় এখানে হয়তো আসা উচিত, ইউপিআর এর মধ্যে থেকে যে আমরা শুধু কাজ করবো তা নয়, আমরা আসলে বাংলাদেশে কতজন আদিবাসী আছেন সেই সংখ্যাটাও ঠিক নেই। আর একটা বিষয় হচ্ছে যে আসলে কারা কারা আদিবাসী। আমি যখন তথ্য কমিশনে কাজ করছিলাম তখন আমার ডিসিদের একটা মিটিং হয় প্রতি 3 মাস অন্তত, তারা আসেন মন্ত্রণালয়। তখন তারা বলেছেন যে যে অনুদানগুলো যাচ্ছে সেফটি নেট প্রোগ্রামের মধ্যে, আপনারা জানেন যে 48টি সেফটি নেট প্রোগ্রাম আছে সরকারের, এর মধ্যে সব ডিস্ট্রিক্টে যে একই ধরনের প্রোগ্রাম হয় তা নয়, কিন্তু এখানে লিস্ট তৈরি করতে দেওয়া হচ্ছে তখন প্রকৃত আদিবাসীরা বাদ করে যারা সনাতনী ধর্মাবলম্বী মানুষ, অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা তারা দাবি করছে যে তারা আদিবাসী। অর্থাৎ এখানে আমার মনে হয় যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে আমাদের কাজ করার সুযোগ আছে, এবং এখানে আপনি হিউম্যান রাইটসের চেয়ার যিনি আছেন প্রফেসর মিজান এবং খুশি আপা অন্যান্য যারা আছেন এখানে সহায়তা করতে পারেন। আমি মনে করি এটা একটা এথনিক পলিটিক্স যে এদেরকে বাদ দেওয়া হচ্ছে। আর দরিদ্রতার কথা যেটা সেটা আমি একটা ডেটা দিচ্ছি যে আমাদের দেশে এক্সট্রিম পভার্টি বাংলাদেশে হচ্ছে 80%, সেই ক্ষেত্রে চিটাগং লিটারেসি হচ্ছে 65%, সমতলে হচ্ছে 60%। হার্ডকোর পভার্টি যখন আমরা দেখছি যে 18% বাংলাদেশে, যেটা আমাদের ন্যাশনাল ফিগার, সেখানে চিটাগং লিটারেসি হচ্ছে 36%, 25% হচ্ছে সমতলে। লাইক ইন্ডিজিনাস পপুলেশনস ইন সাউথ এশিয়া আমাদেরও কিন্তু তেমন একটি অবস্থার পরিবর্তন হয়নি। তবে আমার এই উপস্থাপনাটা শুনে মনে হলো যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের সরকার অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখছে। আমাদের ভূমিকাটাকে আমরা আরো কতটুকু জোরদার করতে পারি সেদিকে আমরা এগিয়ে যাব। এটা বলে আমি এখন জনাব রবীন্দ্রনাথ সরেন আপনাকে অনুরোধ করছি চেয়ারপারসন কাপিং ফাউন্ডেশন আর প্রেসিডেন্ট জাতীয় আদিবাসী পরিষদ বক্তব্য রাখার জন্য। আজকের হচ্ছে কি না কোথায় হবে কাপেং ফাউন্ডেশন আয়োজিত এবং অ্যাকশন এইডের সহযোগিতায় আজকের জাতীয় এই সেমিনারের মাননীয় সভাপতি আমাদের সকলের প্রিয় সাদেকা হালিম, অধ্যাপক সাদেক হালিম, এবং আমাদের এই সেমিনারে উপস্থিত হয়ে আরও গর্বিত করে তুলেছেন আমাদের অত্যন্ত প্রিয় জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান
স্যার মিজানুর স্যার, মিজানুর রহমান স্যার, এবং উপস্থিত খুশি আপা, আমাদের প্রিয় নেত্রী, এবং উপস্থিত রানা দাস গুপ্ত এবং সাবরি ভাই, এবং সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আসলে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এটি নিঃসন্দেহ যে আমি মনে করি যে ইউপিআর সম্পর্কে আসলে মানে মানে এটা কি হয় না হয় এটা আসলে আদিবাসীদের মাঝে ধারণাই ছিল না, কি শিক্ষিত কি নিরক্ষর। এখন নানা আলোচনার মধ্য দিয়ে কিন্তু এটি আমাদের সকলের সামনে চলে আসছে যে এদেশের সংখ্যালঘু, আদিবাসী, দলিত, হরিজন তাদের বিষয়ে নানা বিষয় এখানে চলে আসছে, আমরা বুঝতে পারছি এবং বলতে পারছি, সুযোগ পাচ্ছে। তো আমি মনে করি যে ইতিমধ্যেই আলোচনা হয়েছে, বিনতাময় ধামাই খুব সুন্দর করে তুলে ধরেছেন, এখানে আমাদের বলার আসলে কিছু নাই বেশি। আর সাদিকা আপা আরও সুন্দর করে আবার বর্ণনাও করেছেন, সঞ্জীব দাও বলেছেন। তো আমি মনে করি যে আমাদের সরকার যেগুলো অঙ্গীকার করে, এবং যেহেতু আমাদের রাষ্ট্র জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসাবে যে মানে আলোচনা হয় বা অঙ্গীকার করে রাষ্ট্র, সেটি কিন্তু আসলে কতটুকু আদিবাসীদের মাঝে বাস্তবায়ন হচ্ছে সেটি আমাদের দেখার বিষয়। আর আমি মনে করি যে এই বিষয়টিকে আরও গুরুত্ব বাড়ানোর জন্য আদিবাসীদেরকে মনে হয় আরও বেশি করে কাজ করতে হবে, তাই না? বেশি করে কাজ করতে হবে, তাহলেই আমরা সরকারের মানে কানে আমরা ঢুকাতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে এই ধরনের আলোচনায় মানে সিভিল সোসাইটি তো বটেই, হ্যাঁ, এবং আদিবাসীদের পক্ষের যে বন্ধুরা আছেন এবং সংগঠন আছেন তাদেরকে তো বটেই, এবং সরকারের প্রতিনিধি বা রাজনৈতিক দল এদেরকেও আমাদেরকে বেশি বেশি করে সম্পৃক্ত করতে হবে, হ্যাঁ। এবং আদিবাসীদের অঙ্গীকারের বিষয়ে রাজনৈতিক দল কী সিদ্ধান্ত নেয় তাদেরকেও মনে হয় আমাদের মোটিভেশন করতে হবে, তাদের কাছে মানে তুলে ধরতে হবে আমাদের দাবিগুলো, কারণ তারাই একমাত্র মানে এটা বাস্তবায়নের জোরালো পদক্ষেপ নিতে পারে, পার্লামেন্টের বাইরেও। এটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমাদের বুঝতে হবে। আর সারা দেশে যে সংকট চলছে আদিবাসীদের, সেটা আদিবাসীরাও আমরা জানি এবং এদেশের মানুষও জানেন, রাজনৈতিক দল জানেন, অন্যরাও জানেন। এবং খুবই ভয়াবহ এই সাম্প্রতিক সময়ে নানা ঘটনা ঘটছে, উচ্ছেদ, ধর্ষণ, ইতিমধ্যেই তুলে ধরেছেন, ধামাইও বলেছেন, সঞ্জীব দাউদ বলেছেন যে গত মাসে যে নাচলে দুইটা নারীর উপর ভয়াবহ সন্ত্রাস হয়েছে, হ্যাঁ। এবং ইলা মিত্রের মতো ঘটনা ঘটেছে এরকম, যে একটা মেয়েকে তার পা ভেঙে দিয়েছে, নির্যাতন করেছে, এবং ওই মেয়েকে, ওই নারীকে যেন অন্যরা দেখতে না পারে, তার কাছ থেকে যেন কোনো তথ্য নিতে পারে সেজন্য তারা পাহারা বসিয়েছে এখনও না চলে। এবং তার মানে কি বলবো, মানে এটা ভয়াবহ আর কি, ভাষায় প্রকাশ করা যায় না আর কি। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটছে। এর সাথে এখন আমি আর একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে এদেশের আদিবাসীদের যদি তাদের মানবাধিকার, তাদের অধিকার যদি বাস্তবায়ন করতে, তাহলে অনেকগুলো দিক আমাদেরকে লক্ষ্য করতে হবে। যদি দিনাজপুরে ফুলবাড়ি যদি উন্মুক্ত কয়লা উত্তোলন হয় তাহলে কি হবে, সেটিও কিন্তু আমাদের বলা দরকার। কারণ ওই অঞ্চল 4টা উপজেলায় যদি উন্মুক্ত কখনো কয়লা খনি উত্তোলন হয় তাহলে 50,000 আদিবাসী উদ্বাস্ত হবে, 50,000 পরিবার উদ্বাস্ত হবে। এটা সাদেকা আপাও জানেন, আর খুশি আপা তো গেছেন ওই এলাকায়, হ্যাঁ, উনি এলাকায় গেছেন এবং ঘুরে দেখেছেন কি ভয়াবহ অবস্থা, সেটাও আমাদের দেখতে হবে। আরেকটা, সরকার আইন পাশ করে কিন্তু বাস্তবায়ন হয় না, তাই না? বাস্তবায়নে যেমন 1950-97 যে ধারা আছে আদিবাসীদের, সমতল আদিবাসীদের জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু মানা হয় না, জাল হয়ে যায় আদিবাসীদের জমি। আদিবাসীদের ওই যে ক্ষুদ্র নিগোষ্ঠী যে মানে সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন যে পাশ হয়েছে, সেখানে
27টা, তার মধ্যে 2টা বাদ, 25টা। মানে 2টা যদি মানে ত্রিপুরা এবং মং বলে কোনো জাতি নাই। হিল ট্রাক্সের আদিবাসীরা বলেছেন যে আমাদের ওই এলাকায় মং বলে কোনো জাতি নাই, সেটাও স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং ত্রিপুরাকে 2বার করা হয়েছে, উসুই, তারা নাকি উসুইও নাকি ত্রিপুরা আমি শুনেছি, তাহলে 2টা বাদ। আর যারা আদিবাসী এখনও আছেন তারা কিন্তু যে ওই 1950 মানে প্রজাস্বত্ব আইনে নাম আছে, কিন্তু তারাও এই তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত হয়নি। তুরি আছে ওই আইনে, বাগদি আছে ওই আইনে, কিন্তু তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তাহলে যারা বাদ পড়েছে তাদের কি ব্যবস্থা হবে, তারা অন্তর্ভুক্ত হবে কি হবে না, সে একটু বড় প্রশ্ন হয়। কিন্তু সেখানে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে তারা অন্তর্ভুক্ত হতে পারছে না, ভর্তি হতে পারছে না। তারপরে চাকরির ক্ষেত্রে যে কোটা আছে আদিবাসীদের, সেখানে তারা অংশগ্রহণ করতে পারছে না। এটা ভয়াবহ ব্যাপার না? এবং অনেক আদিবাসী এইভাবে বাদ হয়েছে, সেটাও আমাদের মনে হয় দেখা দরকার। এবং যে আইনগুলো বিদ্যমান আছে সেই আইনগুলো তো আইনেই আছে, সেটা বাস্তবায়ন করা এবং সেটা সরকার যথাযথ প্রয়োগ করে সেই ব্যবস্থাটা করা আর কি, সেটি আমার মনে হয় ভালো হবে। আর শেষ কথা হলো যে আমাদের সাদেক আপা বলেছেন যে আদিবাসী সংগঠনগুলোকে আসলে সক্রিয় হতে হবে। আমি এটার পক্ষে সবচেয়ে আমি খুবই মানে আর কি মানে জোর দিতে চাই আমি নিজেও, কারণ এটি না হলে কিন্তু আসলে হবে না। এটি না করলে আমরা করতে পারবো না, কোনোদিনই হবে না, আমাদের কথা শুনবে না। কিন্তু শোনানোর জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে আওয়াজ তুলতে হবে। হ্যাঁ, মাঠে ঘাটে আওয়াজ না তুলতে পারলে এগুলো কিন্তু কথার কথা থেকে যাবে, হবেই না কোনো কিছু। হ্যাঁ, এটি হচ্ছে আমি বলতে চাই যে এই কাজটি আমাদেরকে করতে হবে, সেটা আদিবাসীদেরকেই করতে হবে, এবং সেখানে অনেক মানুষ আমরা পাব, এটি আমার বিশ্বাস আছে। তো যাই হোক, এখানে মুক্ত আলোচনায় মনে হয় বেশি আলোচনা হওয়া উচিত। আমি আর কথা বাড়াতে চাই না। কাপেং ফাউন্ডেশনকে আজকে সহযোগিতা করার জন্য এবং কাপেং ফাউন্ডেশনের আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি। এবং সেই কারণে আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ, এবং সাবরিক ভাইকেও অনেক ধন্যবাদ অ্যাকশন এইড আমাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সরকার। আমি সম্প্রতি উত্তরবঙ্গে একটি কাজ করছি, সেখানে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আদিবাসীরা যে প্রক্রিয়ায় জমি হারিয়েছে সেটা নতুন করে বলার কিছুটা কারণগুলি কি। তবে এখন মনে হচ্ছে যে তাদেরকে যখন আনা হয়েছিল ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে, এখন যে অবস্থায় আছে তারা এখন সেটাকে একটা নিউ ফর্ম অফ স্লেভারি বলা যায়, নিউ লিবারাল ইকোনমিতে। কেননা তাদের যে অবস্থা, তাদেরকে আমি দেখেছি যে আম বাগান করে ঘেরাও করে 25 থেকে 26টি করে আদিবাসী পরিবার থাকে। তারা মূলত তারা সাঁওতাল, এবং তাদের গতিবিধি লক্ষ্য করা হয়। তারা সাধারণত বাঙালি মুসলিমদের জমিতে কাজ করে বর্গা চাষী হিসাবে, এবং তার বিনিময়ে তাদেরকে যেটা দেওয়া হচ্ছে, সে বলা হচ্ছে যে তাদেরকে যেন তাদের ঘর থেকে বাড়ি থেকে উচ্ছেদ না করা হয়। সরেন দাস তাদেরকে প্রতিনিধিত্ব করেন, এবং সেখানে আমি মনে করি যে এই প্ল্যাটফর্মগুলো বিশেষ করে যেটা সমতলের, এই প্ল্যাটফর্মে শক্তিশালী না করা হয়, তারা অনেক দ্রুতই আমরা থেকে হারিয়ে যাবে। আরেকটা বিষয় আমার মনে হয় রিভিউ আলোচনায় আমরা সবকিছু আনতে পারি না, তবে এটা সত্যি যে আমরা জানি যে আমাদের যে পঞ্চম সংশোধনী হয়েছে, সেখানে আমরা দেখেছি 15 অ্যামেন্ডমেন্টে তাদেরকে বলা হয়েছে যে state shall take steps to protect and develop local culture and tradition of the tribes, minor races, ethnic sects and communities. একই সাথে আপনারা জানেন যে আদিবাসীদের জন্য 2010-এ একটি স্মল এথনিক গ্রুপ কালচার ডিসপিউট অ্যাক্ট হয়েছে। কিন্তু এই দুটি বিষয়কে যদি আপনারা পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে এটা কোনোটি আসলে আদিবাসীদের মৌলিক অধিকার বা ভূমির উপর যে অধিকার বা টেরিটরি বা রিসোর্সের উপর যে অধিকার, সেটাকে কিন্তু স্বীকৃতি দিচ্ছে না। এবং আমরা জানি যে একই সাথে বাংলাদেশ সরকার আইএলও 107টা সমর্থন করেছেন, এবং 169 করবে কি করবে না তার মধ্যে একটি দোদুল্যমান পরিস্থিতি আমরা আছি। এইটা বিবেচনা রেখে আসলে আমাদেরকে এই রিভিউগুলো করতে হবে এবং আরো এগিয়ে যেতে হবে। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস সালমা আক্তার জাহানকে, যিনি কর্মরত আছেন
আছেন মিনিস্ট্রি অফ শিল্প এবং ইন্টারঅ্যাক্টস অ্যাফেয়ার্সের জয়েন্ট সেক্রেটারি বক্তব্য রাখার জন্য। আমাদের সাথে যোগ দেওয়ার কথা ছিল বিক্রম রায়, যিনি কিনা সচিব মিনিস্ট্রি অফ সিটি অ্যাফেয়ার্সের, কিন্তু উনি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকার জন্য আসতে পারেননি। মিস সালমা আপনার ক্যাইপেং এবং অ্যাকশন এইডের আয়োজিত আজকের এই সেমিনারে সারাদিনব্যাপী মনে হয় এটাই সেমিনারটা। এই সেমিনারের সম্মানিত সভাপতি সাদেকা আপা সবার যেমন প্রিয়, আমারও খুব প্রিয়। এবং আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথির নাম আপনারা চিনেন সবাই, আমি নাম বলছি না, প্রফেসর ডক্টর মিজানুর রহমান। যাই হোক, উনিও খুব প্রিয় ব্যক্তিত্ব অবশ্যই, কিন্তু আমার কাছে উনি খুব প্রিয়। ওনার কথাবার্তা, ওনার সব কিছুই আমার খুব ভালো লাগে। খুশি আপা যদিও আমাকে হয়তো চিনেন না, কিন্তু আমি ওনাকে চিনি। এবং অন্যান্য বিশেষ অতিথি সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকে আমাদের সচিব মহোদয়ের আসার কথা ছিল এখানে। উনি আজকে আমাদের প্রত্যেক মাসে 3 মাস পর পর একটা মিটিং হয়, যে কোঅর্ডিনেশন মিটিংয়ে আমারও থাকার কথা। উনি বলেছেন যে আপনি যে একটু ওখানে উপস্থিতি দিয়ে আপনি একটু চলে আসার চেষ্টা করেন, কারণ আমাদের এই 3 মাসে কি কি হলো মিনিস্ট্রিতে, এবং আমাদের 3 ডিস্ট্রিক্টের সবাই আসবে। আমাদের ওখানে ডিসিরা বলেন, তারপর জেলা পরিষদের সিওরা সবাই এই ইয়েতে থাকবেন, মিটিংয়ে থাকবেন। এই জন্য উনি আসতে পারেনি। তার জন্য উনি বলছেন যে উনি খুবই দুঃখিত। আসলে আমার বক্তব্যের এখানে কিছু নাই, আমি আপনাদের এখানে দেখতে এসেছি, ইউপিআর সম্বন্ধে আমি জানতে এসেছি। আপনাদের কি কি সমস্যার কথা যেগুলো বললেন আমি শুনলাম। আমার আগে একজন বলে গেছেন যে আপনাদের এই ইউপিআরের মিটিংয়ের পর কি কি হয়েছে। আমাদের যেমন উনি জানেন যে আপনারা সবাই জানেন যে আমাদের এই 3টা ডিস্ট্রিক্ট, মানে হিলি ডিস্ট্রিক্ট, পাহাড়ি পার্বত্য অঞ্চল যেটা, এই 3 ডিস্ট্রিক্ট মিলে আমাদের একটা মন্ত্রণালয় হয়েছে, যেটা 1998 সালের 15 জুলাই। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনিই আমাদের এই 97 সালে যে চুক্তি হয়েছে, শান্তি চুক্তি, এবং 98 সালে যে ওনার আমলেই এই মন্ত্রণালয় হয়েছে। এবং আমাদের মন্ত্রণালয় সবথেকে খুশির খবর এখন এই টাইমে, আমাদের মন্ত্রী ওই অঞ্চলের, আমাদের সচিব ওই অঞ্চলের, আমাদের কিছু অফিসারও আছে, যেমন ডেপুটি সেক্রেটারি আছে, পিএস আছে, আরও নিচের লেভেলের আছে অঞ্চলের। কিন্তু আমি মনে করি যে আসলে আমি এর আগেও বলেছি, সঞ্জীবদা প্রায়ই বলেন যে আপার কথা এই জন্য করি যে আপনারা সোচ্চার হন। আমি সমতল ভূমির জন্য বলছি। আসলে সমতল ভূমির আপনারা যদি সোচ্চার হন, তাহলে কিন্তু আপনারাও পারেন এরকম একটা মিনিস্ট্রি করতে। আপনারা যদি সরকারের কাছে আপনাদের কথা বলেন, আপনারা মিনিস্ট্রি না পারলে আপনারা একটা ডিভিশনও করতে পারেন। আপনাদের সুযোগ সুবিধা, আমার বাড়ি রাজশাহী, আমি রাজশাহীতে দেখি যেরকম ওখানকার লোকজন যে আছে, আপনারা আদিবাসী বলেন নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, আমরা তো এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে অভ্যস্ত। যাই হোক, তো এরা অনেক সুবিধা পাচ্ছে। আমাদের এখানে আমাদের মিনিস্ট্রি থেকে এখানে আমি যখন ইওনো ছিলাম তখন টিআর জিআর এইসব শুনেছি, কিন্তু এখন আমাদের মিনিস্ট্রি থেকে জেলা পরিষদে, তারপরে এখানে টাস্কফোর্স আছে, উন্নয়ন বোর্ড আছে, তারপরে আঞ্চলিক পরিষদ আছে, এইসব জায়গায় আমাদের যে কর্মসূচিগুলো চলছে, যেমন আগে ছিল শান্তকরণ কর্মসূচি, এখন এটা গভর্নমেন্ট এটা চেঞ্জ করে এটা করেছেন সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প। তারপর আমরা উপজাতীয় পরিবারের একটা গুচ্ছগ্রাম আছে, সেখানে আমরা মিনিস্ট্রি থেকে সাহায্য দিয়ে থাকি। মিনিস্ট্রির আলাদা একটা বাজেট আছে ওদের জন্য। জনসংহতি সমিতির তালিকাভুক্ত সদস্যদের খাদ্য পুনর্বাসন কর্মসূচি, এটা একটা আছে। ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন কর্মসূচি একটা আছে। বিশেষ প্রকল্প কর্মসূচি একটা আছে। আপৎকালীন পরিস্থিতি মোকাবেলা কর্মসূচি একটা আছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য গঠিত উপদেষ্টা কমিটি আছে। ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সংক্রান্ত টাস্কফোর্স আছে। আপনারা জানেন
যে আমরা সম্প্রতি জেলা পরিষদ আইন একটা হয়েছে এবং বলে গেলেন উন্নয়ন বোর্ড আইন নতুন করে এটা, তারপরে উন্নয়ন বোর্ড তো অনেক আগের। এখন ভূমি কমিশন, যেটা আসলে আমার ঠান্ডা লাগছে, ভূমি কমিশন যেটা, ভূমি কমিশনের আমরা আঞ্চলিক পরিষদের সাথে আলোচনা করে সব কিছুই আমরা সংসদীয় কমিটিতে দেওয়া হয়েছে, সংসদীয় কমিটির একটা মিটিং হয়েছে, পরবর্তীতে সংসদে এটা উঠবে, এই অপেক্ষায় আমরা আছি। আর আমাদের প্রতি সরকার যে আমাদের পার্বত্য অঞ্চলের দিকে সরকার কতটুকুই আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের কিন্তু পার্বত্য চট্টগ্রাম থেকে কেউ চায়নি, কিংবা ওখানকার অধিবাসীরা কেউ চায়নি, তবুও সরকার আমাদেরকে বিরাট একটা জায়গা আমাদের অফিসার্স ক্লাবের পাশে অনেক বড় একটা জায়গা দিয়েছে, যেখানে আমরা আমাদের পার্বত্য অঞ্চল ভবন ওখানে করব এবং আমাদের ওইখানকার লোকজনরা যাতে আসতে পারে সেখানে আমরা একটা রাখবো, মিউজিয়ামের মতো রাখবো, অনেক কিছু আমাদের এতে আছে। তো এইটি কিন্তু আপনাদেরও হতে পারতো, মানে আমি সমতলদের বলছি, আপনাদেরও হতে পারতো। আর একমাত্র আমাদের এখন পুলিশ আইন শৃঙ্খলা যেটা, ভূমি সংক্রান্ত যেটা, এবং বন পরিবেশের কিছু কিছু জিনিস আছে যেগুলো ট্রান্সফার হয়নি। তাছাড়া অন্যান্যগুলো ট্রান্সফার হয়েছে, কিন্তু এতদিনকার মিনিস্ট্রি, অন্যান্য মিনিস্ট্রি এতদিন ধরে চলছে, ট্যুরিজম মিনিস্ট্রির কিছু কিছু জিনিস আছে, যেমন তাদের ওখানে যে পর্যটন কেন্দ্রগুলো আছে, পুরাতন পর্যটন কেন্দ্রগুলো, ওনারা বলছেন যে আমাদের আয়ত্তে থাকবে। আমরা চাচ্ছি না পুরোপুরি আমাদের জেলা পরিষদে চলে আসবে। ওনারা বলছেন যে নতুনগুলো আপনারা করেন, কিন্তু পুরাতনগুলো আমাদের আয়ত্তে থাকবে, কিছু কিছু কাজ আমরা করব। এখন এগুলো নিয়ে আমাদের আসলে প্রত্যেকদিন প্রায়ই ইন্টার মিনিস্ট্রি মিটিংগুলো যেগুলো হচ্ছে, আমরা আশা করি আমরা ভবিষ্যতে এগুলো সব সমস্যার সমাধান করব, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সালমার সাথে আসলে আমার অনেকবার দেখা হয়েছে, অনেক বিভিন্ন সেমিনার মিটিং। উনি অত্যন্ত, আমি বলবো, একজন নিবেদিত সরকারি কর্মকর্তা। আমরা যেরকম স্টেরিওটাইপ ভাবি উনি সেরকম নন। এবং রাজশাহীতে উনি বলেছেন থাকেন, এবং আপনার জানতে রাজশাহীতে একটা বড় অংশ থাকেন আদিবাসীরা, যেখানে গোদাগাড়িতে অনেক আদিবাসী থাকেন, অন্যান্য উপজেলাতেও তাদের কথা তুলে ধরেছেন। এবং ওনার কাছ থেকে আপনারা জানতে পারলেন যে কোন কোন জায়গায় কি কি ভবন হচ্ছে না হচ্ছে। এবং আমাদের যে আমি এখন সবসময় একটা কথা বলি যে আদিবাসীদের সাথে আমি দীর্ঘ সময় ধরে কাজ করি। পার্বত্য চট্টগ্রাম এলাকায় যারা আছেন তারা ভৌগোলিকভাবে একটি জায়গায় আছে মোটামুটি, কিন্তু সমতলে খুব বিচ্ছিন্নভাবে থাকার দরুন এখানে এই যে একটা টেরিটোরিয়াল একটা যে বিষয়, এটা তাদের মধ্যে নেই। ওটা বিচ্ছিন্নভাবে পকেট এনক্লেভের মধ্যে থাকে, ফলে তাদের মোবিলাইজেশনটা সেভাবে হচ্ছে না। এবং আমি সরেন্দার সামনেই বলতে চাই যে ওখানে আরো নেতৃত্ব সংগঠিত করা উচিত, এবং তাদেরকে তাদের মৌলিক অধিকার রক্ষাতে যেন আমরা কাজ করতে পারি। এটা বলে আমি এখন ফ্লোর দিচ্ছি জনাব খুশি কবির, উনি কোঅর্ডিনেটর নিজেরা করি এন্ড মেম্বার ইন্টারন্যাশনাল সিটিজ কমিশন, আমাদের সবার প্রিয় খুশি আপা। আমি একটু কথা বলি। আমাদের যেমন আসলে বাধা আসে, যেমন আমরা একটা জায়গা পেয়েছি, আপনারা জানেন যে জায়গাতে আবার আমাদের স্ট্যাটাসও দিয়ে দিয়েছে পরিবেশ বাধা, যে পরিবেশের একটা সম্মুখীন হবে আমরা এই অঞ্চল। এটা আমরা সুন্দরবন থেকে বুঝতে পারছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে আসলে সে ধরনের হারমোনিয়াস রিলেশনশিপটা না। আচ্ছা, ধন্যবাদ। আজকের সভার আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি আমার সভাপতি সাদেকা হালিম। আমাদের এই মুহূর্তে একটু উঠে গেছেন আমাদের ডক্টর মিজানুর রহমান, আমাদেরও প্রিয় ব্যক্তি। আর মঞ্চে প্রত্যেককে যে বসে আছেন সবাইকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কাজ করি একসাথে আমরা। বিষয়টা যে আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করছি যে ইউপিআর, ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ, এটা বাংলাদেশের কাছে যে রেকমেন্ডেশন হচ্ছে সেখানে আদিবাসীদের দৃষ্টিভঙ্গিতে এটা করণীয় কি, সরকারের করণীয় কি, আমাদের করণীয় কি, এই বিষয়টাই আমরা তুলে ধরতে চাচ্ছি। এবং এই ইউপিআর সম্পর্কে আপনাদের সামনে এটা তুলে ধরা হয়েছে, যেটা জাতিসংঘের একটি মেকানিজম, এবং যেটা হচ্ছে যে ইউপিআর যখন সরকারকে বলা হয় যে এই সময় এই সেশনে বাংলাদেশ যে দেশ হবে, মানে এরকম পর্যায়ক্রমে ওরা কিন্তু সবগুলো দেশকে এই ইউপিআরের সামনে যেতে হয়।
তো যখন বাংলাদেশের সময় আসে তখন কিন্তু বেসরকারি পর্যায়ে আলাদা রিপোর্ট তৈরি করার সুযোগও দেওয়া হয়, যেখানে আমরা দিতে পারি। এই রিপোর্টটা অফিসিয়াল না হলেও অফিসিয়ালি এটা সবার কাছে পাঠানো হয়, যে যারা ইন্টারেস্টেড তারা আমাদের রিপোর্টগুলো পড়ে তারা কিন্তু প্রশ্ন সরকারকে তুলে ধরতে পারে। এই কারণে যে প্রক্রিয়াটা আমরা করি, যে ইউপিআরের আমরা আমাদের সরকারের বাইরের আমরা এই দেশের নাগরিক হিসাবে আমরা ইস্যুগুলো নিয়ে আসি। সেখানে অনেকগুলো ইস্যুগুলোতে মানবাধিকারের ব্যাপারে আমরা খাদ্য অধিকার, আমরা জীবিকার অধিকার, আমরা মানবাধিকার এবং আমরা আদিবাসীদের অধিকার, নারীর অধিকার সব কিছুই নিয়ে আসতে চেষ্টা করি। এবং সেখানে আমরা মনে করি যে আমরা জানি যে সরকার আদিবাসী শব্দটা গ্রহণ করতে চাচ্ছেন না, যদিও আমি মনে করিয়ে দিতে চাচ্ছি যে বর্তমানে যে সরকার আছেন এখন ক্ষমতায়, ওনাদের যে 2008 সনে যে নির্বাচনী যে ইস্তেহার দিয়েছিলেন, যে অঙ্গীকার দিয়েছিলেন, সেখানে কিন্তু আদিবাসী শব্দটা লেখা ছিল এবং আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার কথাও লেখা ছিল এবং আদিবাসীদের জন্য কি কি করণীয় এই বিষয়টাও লেখা ছিল। তো আমরা ধরে নিব যে আমরা যখন ভোট দিয়েছি ওনাদেরকে 2008 সনে, ওনাদের ওই অঙ্গীকারের প্রেক্ষিতেই দিয়েছি যে ওনারা আদিবাসীদের সম্পর্কে তাদের একটা অঙ্গীকার আছে এবং সেই অঙ্গীকারের অনেকগুলো বিষয়ের মধ্যে এটাও একটা বিষয়, যে কারণে আমরা ওনাদেরকে 2008-এ নির্বাচন করে নিয়ে আসছি এবং এখনও ওনারা আছেন সরকারে। আমরা এই কারণে আমি এটা উঠাচ্ছি যে যখন বলা হয় যে আদিবাসী শব্দ নাই বা আদিবাসী নাই, আমার প্রথম প্রশ্নই ওনাদের কাছে থাকে, তাহলে 2008 ডিসেম্বর পর্যন্ত আপনারা মনে করেছিলেন আদিবাসী আছে, আর যেই 2009-এ আপনারা সরকার গঠন করেছেন তখন আপনারা হঠাৎ করে আপনাদের এই বোধটা আসলো যে আদিবাসী নাই। এটা আমাদেরকে একটু প্লিজ স্পষ্ট করে একটু ধারণাটা দেন যে কেন আপনারা 2008 ডিসেম্বর পর্যন্ত মনে ছিলেন, তারপরে 2009 সরকার গঠন করার পরে আপনারা নাই। তো আমরা আদিবাসী শব্দটা ব্যবহার করবই, কেন আমরা মনে করি যে এটা আমাদের অধিকার এবং এটা ওনারাও গ্রহণ করে নিয়েছিলেন যে পার্টি এখন ক্ষমতায় আছে, আর আমরা ওনাদের এই যে গ্রহণ করেছিলেন এটাকে আমরা স্বাগত জানাই। এখন কি কারণে ওনারা না করছেন, এটা নিশ্চয়ই পিছনে অন্য কোনো কারণ আছে। আমি মনে করি না এটা শুধু ওনাদের রাজনৈতিক সদিচ্ছা না, আমার মনে হয় এটার পিছনে আরও কোনো কারণ আছে যেটাতে ওনারা এখন আদিবাসী শব্দটা ব্যবহার করছেন না। আমরা যখনই আমাদের রিপোর্টটা দেই সেখানে আমরা নাগরিক হিসাবে আমরা কিন্তু ওনাদেরকে আদিবাসী বিষয়ে আমরা কিন্তু এই রিপোর্টটাতে লেখা হয় এবং রিপোর্টটা ওইভাবে আমরা প্রস্তুত করি। এখানে আমাদের যুগ্ম সচিব মহোদয় বলেছেন যে কি কি করছেন সরকার, আর আমরা মনে করি নিশ্চয়ই সরকারের কমিটমেন্ট আছে। ওনারা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বললে অথবা আদিবাসী না বলুক, তারপরেও যে কমিটমেন্ট আর কর্মসূচিগুলো আছে আমরা দেখতে চাই এটার বাস্তবায়নটা কতটুকু কি হচ্ছে, আমরা এটার প্রতিফলনটা কিভাবে দেখতে চাচ্ছি। আমার কাছে ভয় হয় অনেক সময় যে আদিবাসীদের বিষয়টাকে অনেক সময় একটা মানে একটা রোম্যান্টিসাইজড একটা এথনিক একটা পণ্য হিসাবে, মানে নাচ গান পোশাক একটু ভিন্ন এই হিসাবে নিয়ে আসার সামনে, মানে যখন একটা কর্মসূচি হবে সেখানে আদিবাসী মানে আদিবাসীদের নাচ গান, আদিবাসী মানেই আদিবাসীদের পোশাক, কিন্তু আদিবাসীদের বেঁচে থাকার অধিকার, আদিবাসীদের জীবিকার অধিকার, আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি চর্চা রীতি নীতি এবং তাদের যে বিশ্বাস, যে জীবন জীবিকা, যেটা জীবন ধারণা, সব কিছুর অধিকার নিশ্চিত করা
সেই জায়গাটা আমরা আনতে চাচ্ছি। আমরা শুধু যে তাদের পোশাককে আমরা গ্রহণ করলাম, তাদের নাচকে গ্রহণ করলাম, তা আমরা কালচারাল একাডেমি করলাম, এটাতে আমরা সন্তুষ্ট না। মূল জায়গা হচ্ছে যে আমাদের প্রশাসনে যারা আছেন, এটা সিভিল প্রশাসন হোক অথবা এটা আর্মড ফোর্সেসের প্রশাসন হোক বা যে কোনো প্রক্রিয়ায় যারা সরকারি গঠন আছেন, এদের মানসিকতাটা আমরা বুঝতে চাচ্ছি। আমরা এদের মানসিকতা যখন দেখি যে তারা আমাদের আদিবাসী বোন ও ভাইদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখে, তারা যখন এই দেশের নাগরিক, যে নাগরিকের সমান অধিকার আছে সেই দৃষ্টিতে দেখে না, তাদের মাইন্ডসেটের মধ্যে, তার মানসিক চিন্তার মধ্যে এটা কমিউনালিজম যদি থাকে, সাম্প্রদায়িকতা যদি থাকে, সেখানে যদি শ্রেণী বিভেদের চিন্তা থাকে যে কে কোন শ্রেণী বা কে কোন জায়গা থেকে আসছে, যদি লিঙ্গ বিভেদ থাকে যে নারী আর পুরুষকে ভিন্নভাবে দেখা এবং নারীদের বিষয়টাকে ভিন্নভাবে দেখা, এইভাবে থাকে, যদি সম্মান করতে না জানে ভিন্নতাটাকে, সেটাই হলো আমার সবচেয়ে বড় কথা, যে ভিন্নতাকে সম্মান করতে শেখা। এবং আমার সে একটু ভিন্ন হলে যে আমি তাকে অসম্মান করব, সে আমার মতো না দেখে, এই চিন্তা চেতনা আমার মনে করি যে সবচেয়ে প্রথম সবার মধ্যে ঢুকানো উচিত, যে এই বিষয়টা নিয়ে আসা দরকার। সাদেকা, আমার সময় হলে আমাকে একটু জাস্ট, আমি তাকায় আছি, একটু ইঙ্গিত দিলে আমি বলবো। দ্বিতীয়টা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ হলো জীবন জীবিকা, এবং এটার সাথে ভূমি অধিকার একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমার ভূমির অধিকার যদি থাকে, আবার জীবন জীবিকার অধিকার থাকে। আমি যে প্রাকৃতিক সম্পদের উপর